হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হুম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের কোন চ্যাপ্টারটা হচ্ছিল? কোনটা হচ্ছিল? এই ইউনিটটা হয়েছিল মোশন আর রেস্টিং মিডিয়াম রেজিস্টিং মিডিয়াম। কেন, ইউনিট 17 তো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ইউনিট 17 হয়েছে মোমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া রিং বডি। এইটা আর একটা ক্লাস মনে হওয়ার পরে নতুন চ্যাপ্টারে যাবেন বলছিলেন। হুম। ঠিক আছে। তো এর আহ, আর একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। হুম। তো প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে, তার ডেফিনেশনটা আগে দেখো। ডেফিনেশন অফ প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যার রেসপেক্টে কোনো একটা রিজিড বডির প্রোডাক্ট অফ ইনার্সিয়া জিরো হয়ে যায়। ঠিক আছে। যে অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা রিজিড বডির প্রোডাক্ট অফ ইনার্সিয়া যদি জিরো হয়ে যায়, তখন সেটাকেই আমরা বলে থাকি প্রিন্সিপাল অ্যাক্সিস। লেখো, এ সেট অফ rectangular axis through any point are said to be principal axis। ঠিক আছে। a set of rectangular axis কে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস কখন, if the product of inertia about them, মানে ওই অ্যাক্সিস গুলোর রেসপেক্টে যদি প্রোডাক্ট অফ ইনার্সিয়া জিরো হয়, তাহলে ইজ জিরো। বুঝতে পারলে? প্রিন্সিপাল অ্যাক্সিস মানে হচ্ছে ওই অ্যাক্সিস গুলোর রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া জিরো হবে। এবার এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর বেস করে একটা থিওরি আমাদের করতে হবে, যার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম।
given a straight line at any point of its length. তার মানে যে স্ট্রেট লাইনটা দেওয়া রয়েছে তার উপরে যে কোনো একটা পয়েন্টে হুম এ প্রিন্সিপাল axis of a given material system of a given system. Then find the other two principal axes. এই টাইপের কোয়েশ্চেনটা আমাদের দেবে, হ্যাঁ। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে না, আমাদের কাছে একটা স্ট্রেট লাইন রয়েছে, সেই স্ট্রেট লাইনের উপর কোনো একটা পয়েন্টে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস দেওয়া রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের আরো দুটো প্রিন্সিপাল অ্যাক্সিস ক্যালকুলেট করতে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। হুম ঠিক আছে, দেখো কিভাবে করা হচ্ছে, অবশ্যই একটা ইম্পর্টেন্ট থিওরি। তো এইটা মনে করো আমাদের রিজিড বডিটা, এবং এখানে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি। এটা হচ্ছে ও এক্স, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা মনে করো জেড অ্যাক্সিস। এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা এখানে কনসিডার করলাম, এবং এই অ্যাক্সিস গুলোর রেসপেক্টে আমাদের বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া এবং প্রোডাক্ট অফ ইনারশিয়া সেগুলো সবই জানা রয়েছে। লেট এ বি সি ডি ই এফ be the moment and product of inertia about OX, OY and OZ। ঠিক আছে, এইবার এই ওজেড এর উপরে আমরা ওই পার্টিকুলার পয়েন্টটা নিচ্ছি। লক্ষ্য করে দেখো, এই যে গিভেন স্ট্রেট লাইনটার কথা বলা ছিল, এই স্ট্রেট লাইনটাকেই আমরা মনে করছি ওজেড। ওজেডটাই হচ্ছে আমাদের গিভেন স্ট্রেট লাইন। এবার এর উপরে পার্টিকুলার একটা পয়েন্ট আমরা নিচ্ছি, মনে করো এইরকম জায়গায় একটা পয়েন্ট আমরা নিলাম। এই পয়েন্টটার নাম দিয়ে দাও ও ড্যাশ।
এইবার এই ও পয়েন্টে ও এক্স এর প্যারালেল একটা লাইন কনসিডার করো এরকম, যেটাকে নাম দাও ও ড্যাশ এক্স ড্যাশ। এইবার এই ও ড্যাশ, না এটা এক্স ড্যাশ নাম দিও না, এটা জাস্ট ও এক্স এর প্যারালেল লাইন। এইবার এই লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, হ্যাঁ, এই লাইনটাকে তুমি নাম দাও ও ড্যাশ এক্স ড্যাশ। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই ও ড্যাশ এক্স ড্যাশ এর সঙ্গে পারপেন্ডিকুলার আর একটা লাইন তুমি এখানে নিয়ে নাও, যেটাকে নাম দাও ও ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, তাহলে ব্যাপারটা কি হলো ভালো করে দেখো। ও জেড মানে জেড অ্যাক্সিস, তার উপরে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম ও ড্যাশ। এবার সেই পয়েন্টে ও এক্স এর সঙ্গে প্যারালেল একটা লাইন আমরা আঁকলাম, সেই লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে একটা লাইন নিলাম, যেটাকে আমরা নতুন এক্স অ্যাক্সিস ভাবছি, সেটাকে নাম দিচ্ছি ও ড্যাশ এক্স ড্যাশ। ও ড্যাশ এক্স ড্যাশ এর সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন আমরা নিয়ে নিলাম ও ড্যাশ ওয়াই ড্যাশ। বুঝতে পেরেছো? ওকে, তো লক্ষ্য করে দেখো এই যে ও জেড, এটা আমাদের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস। অলরেডি আমরা এটা পেয়েছি আগেই বা দেওয়া ছিল, এই যে এখানে যেটার কথা বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস গিভেন। আমাদের এখন এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, এই দুটো লাইন কি হবে সেটাই এখানে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই এখানে বলেইছে ফাইন্ড দা আদার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তো ওই দুটো প্রিন্সিপাল অ্যাক্সিসকে আমরা ধরে নিলাম, একটা ও ড্যাশ এক্স ড্যাশ আর একটা ও ড্যাশ ওয়াই ড্যাশ। বুঝতে পেরেছো? আর যেটা গিভেন ছিল সেটা হচ্ছে ও ড্যাশ জেড। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে প্যারা চেঞ্জ করে লেখো লেট ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ বি দা আদার টু অ্যাক্সিস। অ্যান্ড দেন, তাহলে ও ড্যাশ এক্স ড্যাশ, ও ড্যাশ ওয়াই ড্যাশ অ্যান্ড ও ড্যাশ জেড, এই তিনটে মিলে তৈরি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস গুলো। ইজ দা প্রিন্সিপাল অ্যাক্সিস। ওখানে জিরো ও ড্যাশ ওয়াই ড্যাশ হতো না, ও কোথায় গো? এই যে ও ড্যাশ এক্স ড্যাশ তার কমা ও হ্যাঁ, ও ও ড্যাশ। ড্যাশ ওয়াই ড্যাশ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এইবার তুমি এই রিজিড বডিটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও P, যার কোঅর্ডিনেট মনে করো এক্স ওয়াই জেড, পুরোনো অ্যাক্সিসের রেসপেক্টে, মানে ও এক্স ও ওয়াই ও জেড এদের রেসপেক্টে। আর নতুন অ্যাক্সিসের রেসপেক্টে এর কোঅর্ডিনেট মনে করো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। লেখো তাহলে লেট পি এক্স ওয়াই জেড অ্যান্ড পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ be the coordinate of a mass
এম। পি পয়েন্টে একটা মাস রয়েছে এম, যার কোঅর্ডিনেটটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাবাউট ওল্ড অ্যাক্সিস, এবং দ্বিতীয় কোঅর্ডিনেটটা হচ্ছে অ্যাবাউট নিউ অ্যাক্সিস রেসপেক্টিভলি। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু এই তিনটেকে প্রিন্সিপাল অ্যাক্সিস কনসিডার করেছি, তার মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনেশন অনুযায়ী এদের প্রোডাক্ট অফ ইনারশিয়া গুলো অবশ্যই কত হবে? কত হবে প্রোডাক্ট অফ ইনারশিয়া গুলো? অবশ্যই জিরো হবে, তাই না? হুম। তাহলে প্রথমে যদি তুমি ও ড্যাশ ওয়াই ড্যাশ আর ও ড্যাশ জেড এই দুটো রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনারশিয়ার কথা ভাবো, সেটা কেমন হবে? সামেশন এম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যেহেতু এগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে প্রোডাক্ট অফ ইনারশিয়াটা 100% জিরো হবে। ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে বলো এই এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এদের মানটা কি হবে? লক্ষ্য করে দেখো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো। প্রথমে আমরা ও পয়েন্টটাকে অন্য একটা পয়েন্টে শিফট করিয়েছি, তারপর আমরা অ্যাক্সিস গুলোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। তার মানে এখানে ট্রান্সলেশনও হয়েছে, তার সাথে সাথে রোটেশনও হয়েছে। তো ট্রান্সলেশন এবং রোটেশন যদি একত্রে হয় তখন সেটাকে আমরা বলে থাকি অর্থোগোনাল ট্রান্সফরমেশন। একদম ফার্স্ট ইয়ারের জিওমেট্রিতে ফার্স্ট চ্যাপ্টারে শিখেছিল। তো সেই অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফর্মুলাটাই এখানে আমরা ব্যবহার করব। কি ছিল এক্স ড্যাশের ফর্মুলা? এরকম ছিল না, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আর ওয়াই ড্যাশের ফর্মুলা কি ছিল? মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এরকম ছিল না? হ্যাঁ কি না বলো? এরকম ছিল তো নাকি? হ্যাঁ। হুম। তো সেই ফর্মুলাগুলো আমরা এখানে ব্যবহার করলাম। বোঝার সুবিধার্থে তুমি পাশে লিখে রাখতে পারো ইউজিং দা ফর্মুলা অফ অর্থোগোনাল, পরীক্ষার সময় যেন লিখো না, ট্রান্সফরমেশন। এটা যাতে পরে বুঝতে না পারো, বুঝতে হ্যাঁ অসুবিধা না হয় সেই কারণ, অর্থোগোনাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করো, নর্মাল যেরকম গুণ হয় গুণ করো, দেখো কি আসছে।
ভেঙে দাও। এই দুটো থেকে এক্স ওয়াই কমন নিলে হয়ে যাচ্ছে কস টু থিটা। লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা একটা হাফ ইন্টু টু নিই, তাহলেও কিন্তু এটা একটা ফর্মুলা চলে আসছে, সাইন টু থিটার ফর্মুলা, তাই না? আর এটা কি বলতে পারবে? কি এটা? এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দা এক্স অ্যাক্সিস, ও এক্স, তাই না? ও এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। আগের দিনও আমরা মোমেন্টাল ইলিপসয়েড করার সময়ও এটা পেয়েছিলাম। তো এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এ শুরুতেই আমরা ধরে নিয়েছি। ঠিক একইভাবে এটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া, যেটা কিনা ক্যাপিটাল এফ। আর এইটা কি বলো? এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ক্যাপিটাল বি। আচ্ছা, এখানেও তুমি একটা হাফ নিয়ে সাইন টু থিটা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, ঠিক আছে। তো ফাইনালি আমরা পেলাম ঠিক আছে, এ মাইনাস বি না, এটা মনে হয় বি মাইনাস এ হবে। হ্যাঁ, এটাকে তুমি 1 নাম্বার দাও। ঠিক আছে, বলো এই পর্যন্ত কার অসুবিধা? না, একটুখানি মিস্টেক হলো। এইটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার আছে তো, তাহলে এইটা বি হবে, মানে এটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে হবে। আর এইটা ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এইটা ই হবে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। তো সেই হিসাবে এটা এ মাইনাস বি হবে। ওকে, বলো। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা? ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা আদার্স যে প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো রয়েছে সেগুলো থেকে কি পাবো? যেমন সামেশন এম এক্স ড্যাশ জেড ড্যাশ, এটাও কিন্তু একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া, তাই না? তো এটাও জিরো হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি?
এক্স ড্যাশের মানটা বসিয়ে দাও, আর জেড ড্যাশ সেটা কি হবে দেখো আমাদের, ছবিটা লক্ষ্য করো। এই যে জেড বলতে ইনিশিয়ালি এই পর্যন্ত ছিল, এই পুরোটা আমাদের জেড ছিল। আর জেড ড্যাশ কতটুকু হবে বলো তো, এই যে এই পোর্শনটা হবে আমাদের জেড ড্যাশ, তাই না? আচ্ছা, তো এই অংশটুকুকে যদি তুমি এইচ ধরে নাও, তাহলে জেড ড্যাশটাকে আমরা অবশ্যই লিখতে পারি জেড মাইনাস এইচ। ঠিক আছে, সো এটা হয়ে যাচ্ছে জেড মাইনাস এইচ ইজ ইকাল টু জিরো। ব্যাস, এটাকেও তুমি আবার ভাঙো ঠিক আগেরটার মতো, সিম্পল গুণ। তাহলে এটা কি আসছে, কস থিটা বাইরে চলে গেল এম এক্স জেড, প্লাস সাইন থিটা বাইরে চলে গেল এম ওয়াই জেড, মাইনাস এইচ কস থিটা বাইরে বেরিয়ে গেল সামেশন এম এক্স, মাইনাস এইচ সাইন থিটা বাইরে বেরিয়ে গেল সামেশন এম ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে কস থিটা, এটা মানে হচ্ছে ক্যাপিটাল ই প্রোডাক্ট অফ ইনার্সিয়া, সাইন থিটা এটা মানে হচ্ছে ডি, যেটা কিনা প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, মাইনাস এইচ কস থিটা, এই যে সামেশন এম এক্স এটাকে আমরা এইরকমও লিখতে পারি ক্যাপিটাল এম এক্স বার। আগের দিন মনে করো মোমেন্টাল ইলিপসয়েডের অঙ্ক করার সময়তেও কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি। সামেশন এম এক্স এটাকে লেখা যায় ক্যাপিটাল এম ইন্টু এক্স বার, যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে পুরো বডিটার মাস, আর এক্স বারটা কি, এক্স বারটা হচ্ছে বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক কিনা? সিমিলারলি এটা হচ্ছে এম ওয়াই বার ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো, পাশে তুমি লিখতে পারো হয়ার ক্যাপিটাল এম ইজ দ্য মাস অফ দ্য বডি, এবং এক্স বার কমা ওয়াই বার কমা জেড বার বি দা সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, ওকে। ঠিক একইভাবে আরো একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া আমাদের হাতে রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে সামেশন এম ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এটাও জিরো হবে। তো এখানেও ফর্মুলাটা অ্যাপ্লাই করো, করে গুণ করে ভাঙো। ওয়াই ড্যাশ মানে হচ্ছে, কি ছিল ওয়াই ড্যাশ এর ফর্মুলা, মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। আচ্ছা, জেড ড্যাশ মানে হচ্ছে জেড মাইনাস এইচ। ঠিক আগের মতো এটাকেও ভাঙলে আমরা পাবো হচ্ছে এরকমটা।
ওকে, 2 নাম্বারটা যেভাবে আসলো এটাও ঠিক একই রকম ভাবে ভাঙলে আমাদের চলে আসবে 3 নাম্বার। তাহলে লক্ষ্য করে দেখো, কিছুই করিনি কিন্তু, জাস্ট আমরা যেহেতু এই তিনটেকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরেছি, তো এই তিনটে রেসপেক্টে যে তিনটে প্রোডাক্ট অফ ইনার্সিয়া আসে, এটা হচ্ছে ফার্স্ট, এটাকে 0 করেছি, দিয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর ফর্মুলা অ্যাপ্লাই করে ভেঙে দিয়েছি। এইটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া, সেটাকে 0 করে ফর্মুলা অ্যাপ্লাই করে ভেঙে দিয়েছি। এইটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া, এটাকে 0 করে ফর্মুলা অ্যাপ্লাই করে ভেঙে দিয়েছি। ঠিক আছে, দিয়ে 1 2 3 তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি। এখন তুমি 1 নাম্বার থেকে উম থিটা সমান পেয়ে যাবে। কত হবে 1 নাম্বার থেকে থিটার মান? ফ্রম 1, থিটা সমান হয়ে যাচ্ছে হাফ ট্যান ইনভার্স 2f/b-a। এবং 2 আর 3 এই দুটোকে যদি সলভ করা হয়, তাহলে কি পাবো লক্ষ্য করে দেখো। 2 নাম্বার থেকে, হ্যাঁ, ফ্রম 2, 2 নাম্বার থেকে ক্যাপিটাল M H এর মানটা কত আসছে? ফ্রম 2 ক্যাপিটাল M H আসছে এরকম, E cos থিটা প্লাস D সাইন থিটা বাই এক্স বার কস থিটা প্লাস ওয়াই বার সাইন থিটা। এটা 2 নাম্বার থেকে আসলো। ঠিক একইভাবে 3 নাম্বার থেকেও আমরা কিন্তু ক্যাপিটাল M × H তার মানটা পাবো। সেটা কত হবে? D cos থিটা মাইনাস E সাইন থিটা, আর নিচে হবে মাইনাস এক্স বার সাইন থিটা প্লাস ওয়াই বার কস থিটা। বুঝতে পারলে? তো এখন এই দুটো MH কে ইকুয়াল করে দাও। দুটো MH কে ইকুয়াল করে দাও। ঠিক আছে, আচ্ছা, তো এইবার এইটার উপর উম, এক কাজ করো, সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করো। তো সংযোজন প্রক্রিয়া করলে প্রথমটার উপর নিচে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করো, আর দ্বিতীয়টার উপর নিচে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করো। কি বললাম বুঝতে পেরেছো?
দিয়ে সেই দুটোকে যোগ করে দাও। তাহলে কি হবে ব্যাপারটা? সাইন থিটা ইন্টু দিস প্লাস কস থিটা ইন্টু দিস। নিচেতেও তাই করতে হবে, প্রথমটার সঙ্গে সাইন থিটা দিয়ে গুণ, প্লাস দ্বিতীয়টার সঙ্গে কস থিটা দিয়ে গুণ। এটাকে আমরা সংযোজন প্রক্রিয়া বলে থাকি, সেই ছোটবেলা থেকে করে আসছি। ঠিক একই কাজ আমরা আরো একটা করব, উল্টোটা। উল্টোটা বলতে প্রথমটার সঙ্গে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, আর দ্বিতীয়টার সঙ্গে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, কিন্তু এবার আর যোগ করব না, এবার বিয়োগ করে দেব। নিচেতেও তাই করতে হবে। হুম। তো এইবার দেখো কি আসছে, লেফট সাইডে ছিল আমাদের এমএইচ, এই যে এই জিনিসটা দেখো, ক্যালকুলেশন করে অনেক কিছু কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকছে আমাকে বলো এই জিনিসটা সমান। কি থাকবে ওটা সিম্পলিফাই করলে? শুভম, হ্যাঁ স্যার। কি থাকবে? ডি বাই ওয়াই বার থাকছে। ডি বাই ওয়াই বার। আর এই পার্টটা সিম্পলিফাই করলে ই বাই এক্স বার, তাই তো? তো ফাইনালি আমরা এইচ এর মানটাও পেয়ে গেলাম, যেটা হচ্ছে এইরকম। তাহলে ব্যাপারটা খুব ভালো করে দেখবে কি হলো, এখানেই শেষ থিওরিটা, হ্যাঁ।
এইখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস সেটা আমাদের জানা ছিল, সেটা হচ্ছে এইটা ওজেড। আমাদের আর দুটো প্রিন্সিপাল অ্যাক্সিসকে ক্যালকুলেট করার কথা ছিল। তো প্রথম আমরা কি করব না, এই ও পয়েন্ট থেকে জেড অ্যাক্সিস বরাবর এইচ লেন্থ উঠে যাব, এইচ এর মান আমরা পেয়ে গেছি। তারপর আমরা অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করব, অর্থাৎ পুরনো এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে নতুন অ্যাক্সিসটাকে নেব। থিটা কত হবে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইচ আর থিটার মান পেয়ে যাওয়া মানেই ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশ কেমন হবে সেটাও জানতে পেরে যাওয়া। বুঝতে পেরেছো? তার মানে নতুন প্রিন্সিপাল অ্যাক্সিস দুটো আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? প্রথমে ও থেকে উপরে এইচ হাইট উঠবো, তারপর এক্স অ্যাক্সিসের প্যারালেল একটা লাইন নেব, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আমরা নতুন প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে নিয়ে নেব। এইচ এর মানও জানি, থিটার মানও জানি। ক্লিয়ার? কোনো অসুবিধা? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা থিওরি, কোনো অসুবিধা থাকলে আমাকে বলে ফেলো। তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে। তো এই ইউনিটটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। চলে আসো আমাদের পরবর্তী ইউনিটে। ইউনিট 18, এটার নাম হচ্ছে ডি অ্যালামবার্ট প্রিন্সিপাল। এই ইউনিটেও অনেকগুলোই থিওরি আছে এবং তার সাথে সাথে প্রবলেমও আছে। দেখো, দা এক্সটার্নাল forces acting on a body, কোনো একটা রিজিড বডি রয়েছে, সেই রিজিড বডির উপর যে এক্সটার্নাল ফোর্স গুলো কাজ করে, বাইরে থেকে যে ফোর্স গুলো অ্যাপ্লাই করা হয়, সেই ফোর্স গুলোকে আমরা বলে থাকি ইমপ্রেসড ফোর্স। হ্যাঁ, আর কল্ড ইমপ্রেসড ফোর্সেস। তাহলে ইমপ্রেসড ফোর্স মানে কি? কিছুই না, কোনো একটা রিজিড বডির উপর এক্সটার্নাল যে ফোর্স গুলো রয়েছে সেগুলোই হচ্ছে ইমপ্রেসড ফোর্স।
প্যারা চেঞ্জ করে লেখো দা ফোর্সেস মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক একইভাবে মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক একইভাবে মাস ইনটু অ্যানাদার অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং জেড অ্যাক্সিস, তাই তো? তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই ধরনের ফোর্স গুলোকে আমরা বলছি এফেক্টিভ ফোর্স। along x, y and z axis respectively। ঠিক আছে, তাহলে এফেক্টিভ ফোর্স যখনই মেনশন করা থাকবে তার মানে বুঝবে এই ফোর্স গুলোর কথাই বলা হচ্ছে। ঠিক আছে, আর এইগুলোর সামনে যদি একটা করে মাইনাস দিয়ে দাও তখন সেটাকে বলা হবে রিভার্স এফেক্টিভ ফোর্স। এগেন মাইনাস এম ইন্টু দিস, মানে যে এফেক্টিভ ফোর্স গুলো ছিল তার আগে একটা করে আমরা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছি। আর কল্ড রিভার্সড ইফেক্টিভ ফোর্স। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? তো এগুলো জাস্ট কিছু ফোর্সের নামকরণ করা হলো, আর কিছুই না। এইবার আমরা এখান থেকে এক এক করে থিওরি গুলোকে পড়ব। প্রথম থিওরি বা প্রথম কোয়েশ্চেন, ডিঅ্যালামবার্ট প্রিন্সিপালটা কি এবং সেটাকে এক্সপ্লেন কর। স্টেট অ্যান্ড এক্সপ্লেন দা ডিঅ্যালামবার্ট প্রিন্সিপাল। অবশ্যই আসতেই পারে পরীক্ষায়। তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম: দা রিভার্স ইফেক্টিভ ফোর্স at each point of the system।
কোনো একটা সিস্টেম রয়েছে, মানে কোনো একটা রিজিড বডি রয়েছে, সেই বডিটার উপর যে সমস্ত রিভার্স এফেক্টিভ ফোর্স গুলো কাজ করছে এবং তার সাথে যে ইমপ্রেসড ফোর্স গুলো কাজ করছে, and the impressed forces on the system are in equilibrium. বুঝতে পারলে? তাহলে ডিঅ্যালামবার্টের কথা অনুযায়ী কোনো একটা রিজিড বডি বা কোনো একটা সিস্টেমের উপর যে সমস্ত রিভার্স এফেক্টিভ ফোর্স এবং ইমপ্রেসড ফোর্স, সেগুলো অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকে। অথবা তুমি এরকমও বলতে পারো, রিভার্স এফেক্টিভ ফোর্স গুলো ইমপ্রেসড ফোর্সকে ক্যান্সেল করে দেয়, তার ফলে বডিটার উপর কোনো এফেক্ট পড়ে না, যেরকম ছিল সেরকমই থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিঅ্যালামবার্ট প্রিন্সিপাল। এটাকে একটুখানি এক্সপ্লেন করতে হবে। তো তার জন্য আমরা একটা রিজিড বডি বা একটা সিস্টেম এখানে নিয়ে নিচ্ছি। এর কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, মনে করো এখানে এম মাস রয়েছে, হ্যাঁ, এবং এই পয়েন্টটার যে পজিশন ভেক্টর সেটাকে আমি আর ধরছি, অর্থাৎ আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ওই মাসটার পজিশন ভেক্টর, যার কোঅর্ডিনেটটা অবশ্যই এক্স কমা ওয়াই কমা জেড হবে। তাহলে প্যারা চেঞ্জ করে লেখো, লেট আর বি দা position vector of the mass M. Let P and Q be the external and internal forces respectively, acting on it. ঠিক আছে, তার মানে ওই এম মাসটার উপরে টোটাল কি পরিমাণ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর কিউ পরিমাণ ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা এখানে কনসিডার করে নিলাম। তো এইবার আমাদের এই সিস্টেমটাকে যদি কনসিডার করি, তাহলে কি দেখতে পাবো না, এর উপরে একটা এক্সটার্নাল ফোর্স রয়েছে যেটা আমরা পি ধরে নিয়েছি, একটা ইন্টারনাল ফোর্স রয়েছে যেটাকে আমরা কিউ ধরে নিয়েছি, এবং অবশ্যই এর কিছু রিভার্স এফেক্টিভ ফোর্স রয়েছে, তাই না? তো এই তিনটে ফোর্স অবশ্যই ইকুইলিব্রিয়ামে রয়েছে।
the forces P external, Q internal, and the reverse effective force. পজিশন ভেক্টর, তার দুইবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন, তার সঙ্গে মাস গুণ করলে এফেক্টিভ ফোর্স, তার আগে মাইনাস দিলে রিভার্স এফেক্টিভ ফোর্স। এই তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে রয়েছে নিউটনের কথা অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকা মানে এদের সামটা অবশ্যই জিরো হয়ে যাবে, অর্থাৎ একে অপরকে ক্যান্সেল করে দেবে। সেটাই তো ইকুইলিব্রিয়ামের শর্ত, তাই না? তো এই সামটা জিরো যেহেতু তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে রয়েছে। এখন এটা হচ্ছে পার্টিকুলার এই এম মাসের জন্য। আমরা যদি পুরো বডিটার কথা ভাবি তাহলে কি করতে হবে না, এর উপরই জাস্ট একটা সামেশন দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের পুরো সিস্টেমটা চলে আসবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো সামেশন পি এটা হচ্ছে পুরো সিস্টেমটার উপর যত এক্সটার্নাল ফোর্স রয়েছে, এইটা হচ্ছে পুরো সিস্টেমটার উপর যত ইন্টারনাল ফোর্স রয়েছে, আর এটা হচ্ছে পুরো সিস্টেমটার উপর যত রিভার্স এফেক্টিভ ফোর্স রয়েছে। এবার আমরা জানি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে সমস্ত ইন্টারনাল ফোর্স গুলো কি করে একে অপরকে ক্যান্সেল করে দেয়। তার মানে অ্যাকচুয়ালি আমাদের সামেশন কিউ যেটা সেটা কিন্তু হয়ে যাবে জিরো। কেন জিরো হয়ে যাবে? যেহেতু কিউটা ইন্টারনাল ফোর্স, বা সামেশন কিউ ইজ দা টোটাল ইন্টারনাল ফোর্স। যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই টোটাল ইন্টারনাল ফোর্সটা অবশ্যই জিরো হয়ে যায়, মানে ইন্টারনাল ফোর্স গুলো একে অপরকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো এই কথাটাই কিন্তু আমাদের ডিয়ালামবার্ট বলল। কোনো একটা পার্টিকুলার সিস্টেমে টোটাল যে এক্সটার্নাল ফোর্স গুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমরা যদি রিভার্স এফেক্টিভ ফোর্স গুলোকে কনসিডার করি তাহলে তারা অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ সামটা জিরো হবে, অর্থাৎ একে অপরকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ডিয়ালামবার্ট প্রিন্সিপালের ম্যাথামেটিক্যাল ফর্ম। দিস ইজ the D'Alembert প্রিন্সিপাল। বুঝতে পারলে নাকি না? এটা কিন্তু প্রমাণ না, এটা জাস্ট এক্সপ্লেন বলতে পারো। বলো দেখি, কে বুঝতে পারলে না? তাহলে কোনো একটা বডির উপর যখনই কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে
তার মানে ওই বডিটা মুভ করবে। অর্থাৎ এর আগের চ্যাপ্টারে আমরা রিজিড বডির ইন্টারনাল জিনিসপত্র মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া এইসব দেখেছি। এখন আমাদের রিজিড বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মানে মুভ করছে। অর্থাৎ এবার আমাদের অবশ্যই রিজিড বডিটার ইকুয়েশন অফ মোশন গুলোকে কনসিডার করতে হবে, বা ইকুয়েশন অফ মোশন কেমন দেখতে হয়, তার কি নেচার, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে চলে এসো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ফাইন্ড the general equation of motion of a rigid body from D'Alembert principle। ঠিক আছে, ফ্রম ডিআলেমবার্ট প্রিন্সিপাল। ডিআলেমবার্ট প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমাদের এই ইকুয়েশন অফ মোশনটা তৈরি করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা রিজিড বডি, এম হচ্ছে যে কোনো একটা মাস, তার পজিশন ভেক্টর মনে করো আর ভেক্টর। লেট at any time t r vector be the position of a particle of mass m and capital P vector be the external force acting on it। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্সটাকে ধরে নিলাম এবং পজিশন ভেক্টরটাকে ধরে নিলাম। তো এই বডিটার উপর যদি আমরা ডিআলেমবার্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করি কি পাওয়া যাবে? একটু আগে আমরা পড়লাম ডিআলেমবার্ট প্রিন্সিপাল, সামেশন পি প্লাস সামেশন দিস।
মানে এক্সটার্নাল ফোর্স এবং রিভার্স ইফেক্টিভ ফোর্স এগুলো ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারছি যে সামেশন দিস ইজ ইকাল টু দ্যাট। এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, এক কাজ করো, বোথ সাইডে আর ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে দাও। তাহলে লেফট সাইডে যে জিনিসটা রয়েছে তার সাথে আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো, এবং রাইট সাইডে যেটা রয়েছে তার সাথেও তুমি আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো। আচ্ছা, এম তো স্কেলার তাই না, তার মানে এমটা বাইরে থাকবে, অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টটা আর ভেক্টরের সাথে এই ভেক্টরটার হবে। ভেক্টরের ডেরিভেটিভ ভেক্টরই হয়। আর ডান দিকটা যা ছিল তাই থাক। এটাকে 2 নাম্বার দাও। তো এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম 1 আর 2, এই দুটোই কিন্তু হচ্ছে ইকুয়েশন অফ মোশন। অবশ্যই এটা ভেক্টর ফর্মে রয়েছে। Hence 1 and 2 are the general equation of motion in vector form. ঠিক আছে, এবার এই ইকুয়েশন অফ মোশন গুলোকেই আমাদের কার্টেসিয়ান ফর্মে আনতে হবে। পরীক্ষায় কিন্তু মেনশন করবে না যে কোন ফর্মে লিখতে হবে, তোমাকে নিজে থেকেই দুটো ফর্মেই করে দেখাতে হবে। হ্যাঁ, তো কার্টেসিয়ান ফর্মে কেমন হবে সেটা দেখার জন্য আমরা আর ভেক্টরটা লিখে নিচ্ছি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং পি ভেক্টরটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স আই প্লাস ক্যাপিটাল ওয়াই জে প্লাস ক্যাপিটাল জেড কে। এখন এই মান দুটো তুমি 1 নাম্বারে বসিয়ে দাও। ফ্রম 1 কি পাবো 1 নাম্বারে যদি বসানো হয়? কি আছে 1 নাম্বারে? এম আর এর ডবল ডেরিভেটিভ না? ঠিক আছে, তাহলে সামেশন এম আর এর ডবল ডেরিভেটিভটা কেমন হবে? অলরেডি তোমরা ভেক্টরের ডেরিভেটিভ পড়ে এসেছো, সেকেন্ড সেমিস্টারে না ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, ফার্স্ট ইয়ারে পড়েছিলে ক্যালকুলাস পেপারে, সেই জিনিসটাই। আর ভেক্টরের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটা অবশ্যই কম্পোনেন্ট গুলোর ডেরিভেটিভ হয়ে যায়, তাই না? আর ডান দিকটা ছিল সামেশন পি, পি মানে হচ্ছে এরকম।
এটাকে ভেঙে ফেলো। এবার বোথ সাইড থেকে তুমি কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করো। জে এর সহগ আর কে এর সহগ। ঠিক আছে, তো 1 নাম্বার থেকে আমরা 3টে ইকুয়েশন পেলাম। এই 3টেকে তুমি 3, 4, 5 নাম দিয়ে দাও। ঠিক একইভাবে এইবার 2 নাম্বারে মানগুলো বসিয়ে দাও। 2 নাম্বার থেকে আমরা আরো 3টে ইকুয়েশন পাবো। হ্যাঁ, এগেন ফ্রম 2। আর এর মান
আচ্ছা, এইবার ক্রস প্রোডাক্টটা করে ফেলো। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি করে করতে হয় নিশ্চয়ই জানো। তো এই যে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি আসবে গো? হুম, মনে আছে তো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি করে করতে হয়? সেই ডিটারমিন্যান্ট দিয়ে ফার্স্ট রোটা আই জে কে, সেকেন্ড রোতে এই তিনটে, থার্ড রোতে এই তিনটে দিয়ে ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, এটাকে ক্রস প্রোডাক্টে যদি ভাঙা হয় এই জিনিসটা আমরা পাবো এইরকম, আই ইন্টু দিস প্লাস জে এর সঙ্গে কি থাকবে? জে এর সঙ্গে বলছি স্যার থাকবে, দ্বিতীয় লাইনে এক্স আই ভেক্টর ওয়াই জে ভেক্টর কে, সেখানে কি এমটা থাকবে? তারপরেরটাই তো এমটা ইনক্লুড হয়ে যাচ্ছে দ্বিতীয় লাইনের প্রথম পার্টটাতে। এই যে দ্বিতীয় লাইনটা এখানে এখানে কোনটাই গো? সামেশন এক্স আই ভেক্টর ওয়াই জে ভেক্টর জেড কে ভেক্টর, এখানে একটা সামেশন এবং একটা গুণ থাকবে তো, তারপরে তো এটা তো এম ইন, এই যে দ্বিতীয় লাইনটা করেছেন সেখানে না, এত দূরে না, নিচেরটা। এটা এই যে হ্যাঁ 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 হ্যাঁ। কই, এখানে তো এম ছিল না। এই যে এম ছিল না নাকি? এমটা তো, সামেশন আর ক্রস পি ছিল যে। আচ্ছা এম তো ছিল না 2 নম্বরের ডান দিকে। আচ্ছা আচ্ছা। তো ডান দিকের পার্টটা নাকি ওটা? হ্যাঁ, এটা 2 নম্বরের ডান দিকের পার্টটা। আচ্ছা হুম। আচ্ছা, তো এই দুটোর ক্রস প্রোডাক্ট করলে আমাদের আসছে এরকম, আয়ের সঙ্গে এই জিনিসটা থাকছে, জে এর সঙ্গে থাকছে দিস, প্লাস কে এর সঙ্গে থাকছে এই জিনিসটা। আর ডান দিকটাও তাই, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি আসবে? আয়ের সঙ্গে থাকবে এটা, জে এর সঙ্গে থাকবে এটা, প্লাস কে এর সঙ্গে থাকবে এটা। ঠিক আছে, এইবার তুমি বোথ সাইড থেকে আই জে কে এদের সহগ তুলনা করে দাও। তাহলে দেখো আরো তিনটে ইকুয়েশন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। বাঁ দিক থেকে আয়ের সহগ, ইজিক্যাল টু ডান দিক থেকে আয়ের সহগ। আচ্ছা, বাঁ দিক থেকে জে এর সহগ, ডান দিক থেকে জে এর সহগ।
বাঁ দিক থেকে কে এর সহগ, ডান দিক থেকে কে এর সহগ। বুঝতে পারলে? এটাকে তুমি 6 দিয়ে দাও, এটাকে তুমি 7 দিয়ে দাও, তারপরেরটাকে 8 দিয়ে দাও। তাহলে 3 4 5 6 7 8, এই 6টা ইকুয়েশন হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন, অবশ্যই ইন কার্টেসিয়ান ফর্ম বা স্কেলার ফর্ম। ঠিক আছে? হ্যান্স দ্য ইকুয়েশনস তিন থেকে আপ টু 8 পর্যন্ত আর দ্য জেনারেল ইকুয়েশন অফ মোশন ইন স্কেলার ফর্ম। ঠিক আছে? বুঝতে পারলে? তো এই দুটোই কিন্তু তোমাকে অবশ্যই করে দেখাতে হবে, ভেক্টর ফর্ম এবং স্কেলার ফর্ম। কোনো অসুবিধা? এই চ্যাপ্টারের মধ্যে আরো দুটো থিওরি রয়েছে এবং অঙ্ক রয়েছে, সেগুলো আমরা আবার নেক্সট ক্লাসে করব। কারোর কিছু বলার থাকলে বলতে পারো।